গুড মর্নিং গাইস। সো ফাইনালি দেখা যাচ্ছে সকালে ইঞ্জিন মানে রাতে ইঞ্জিনের খটখটানিতে পুরো লঞ্চ কাঁপতেছিল। তো ঘুমানো খুবই ডিফিকাল্ট ছিল। সো তারপরে বিষয় হচ্ছে যে যখন ইঞ্জিন বন্ধ করছে একটু ঘুমাইছি, বাট সকালবেলা তার ডাক দেখে বলতেছে আমাকে লঞ্চ পুরো খালি, ভাই কেউ নাই, উঠে যান। পরে আর কি আমাকেও বের হইতে হবে, এই জন্য সব মিলিয়ে উঠে পড়লাম। এই হচ্ছে বরিশাল নদী বন্দর। এদিকে ছোট লঞ্চগুলো আছে, আর এদিকে আমি যেটা ছিলাম এটা, আর এদিকে বড় লঞ্চগুলো আছে। সো যাই, বাইকটা বের করি, দেখি একটু বরিশাল শহরের দিকে যাব, শহর থেকে আবার ঢাকায় ব্যাক। গাইস, এ হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে দেওয়া আছে। তো আচ্ছা, তো আমি দেখি আমার অন করে শহরের দিকে যাব, শহরের থেকে খাওয়া দাওয়া করে গো ব্যাক। এক নজরে বরিশালের মূল যে মেইন শহরের মূল মানে স্থানটা, এটা যদি একটু আমি দেখো। সকালবেলা বরিশাল শহর থেকে বের হতে হতে দুইটা নদীর উপর দুইটা সেতু পড়ছে। সো দেখা যাচ্ছে এখানে মানে প্রাকৃতিক দৃশ্য, এই নদীর তীর জুড়ে যে গ্রামগুলো, যে সবুজ গ্রামগুলো জেগে উঠেছে, আর দেখা যাচ্ছে এর যে দৃশ্য সেটা খুবই অপরূপ। যদি মানে আমরা যারা শহরে থাকি, গ্রামে না আসলে বোঝা যায় না যে গ্রাম কতটা সুন্দর। সো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা নদী, এদিক দিয়ে মানে ছোট ছোট এই ঢিঙ্গি নৌকাগুলো আছে, নদীর তীরবর্তী স্থানে গ্রাম গড়ে উঠেছে। ওই যে যদি ওইখানে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে এটাকে কি বলে, কচুরি ফুল, আর এদিকে সবুজ গাছপালা। এই যে সিঙ্গেল লেনের রাস্তা, আর এই যে বাসগুলো পারাপারি করে যাচ্ছে, এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। এই বরিশালের রোড কিন্তু সিঙ্গেল রোড, ঠিক আছে? এই সিঙ্গেল রোডের ভিতরেই এই যেভাবে পারাপারি করে যায়, এই জন্য অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। সো দেখি সামনের দিকে চলতে থাকি। এর সামনে আরেকটা বড় সেতু, মানে এটা থেকে এটা একটু বড়, আমি তো দেখাতে পারি নাই, রানিং এ চলে এসেছি। সামনে যদি এরকম ইন্টারেস্টিং কিছু দেখা যায়, তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। সো যেতে যেতে বাইক বের করে কি জন্য দাঁড়ালাম আপনাদের একটু দেখাই। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মানে একটা খেলার মাঠ, তার পাশে একটা প্রাথমিক বিদ্যালয়। আমি মেবি জুম করে, আচ্ছা আমি দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, ছোট্ট ছোট ছোট দুটা মানে কল, এই পাশেরটা মনে হয় মেবি দেখা যাচ্ছে অফিস
অফিস রুম হতে পারে, আর দুইটা হচ্ছে ক্লাসরুম। তো সব মিলিয়ে মানে এটা স্কুলটা মেবি অনেক আগের হবে যে এখানে মানে, আর দেখা যাচ্ছে কত ছোট, কত ছোট দেখতে পারেন। দেখেন আর এখানে একটা মসজিদ আছে, মসজিদ আছে আবার এখানে মেবি মানে ঈদগাহ নামাজ পড়ানো হতে পারে এরকম কিছু। তো আমি একটু জুম করে স্কুলটা দেখানোর চেষ্টা করি। হচ্ছে এই হচ্ছে স্কুল, মানে কত ছোট একবার চিন্তা করে দেখেন। এই পাশে দুইটা, এই পাশে একটা রুম, এই পাশে দুইটা রুম, আর এই পাশে সব মিলে একটা দুইটা রুম। আর ওইখানে দেখা যাচ্ছে টয়লেট, আর এই হচ্ছে খেলার মাঠ। এই হচ্ছে স্কুল। আর আমাদের শহরের একটা স্কুল কত বড় বা চিন্তা করে দেখেন যে এরকমও আকারে পাঠশালা মানে বাংলাদেশে আছে এখন। যাওয়ার পথে মেসার্স হক ফিলিং স্টেশনে দাঁড়ালাম। ব্রেক, আমি আর কি ছোট ছোট ব্রেক নিয়ে দেখা যাচ্ছে আস্তে ধীরে যাচ্ছি। আর এই বরিশালের রাস্তাটা খুবই বিপজ্জনক। যারা বাইকার আছে তারা দেখা যাচ্ছে অবশ্যই আসলে খুবই সাবধানতার সাথে আসবেন, কারণটাকে আমি বলতেছি। আর আমি এখানে ব্রেক নেওয়ার পর এই যে আখের রস খেলাম, মোটামুটি ভালো ক্যাটাগরি, ভালোই লাগলো। তো আমি ছোট ছোট ব্রেক নিচ্ছি আর এনজয় করে রাইড করে যাচ্ছি। সো আখের রস খাওয়া শেষে ফিলিং স্টেশনে যেটা আমি দাঁড়িয়েছি, তো এখান থেকে বলতেছি এই বরিশাল রোডে মানে বাস এত বেপরোয়া ভাবে চলে, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আমি আসার পরে মিনিমাম দেখা যাচ্ছে 100 ক্যাটাগরির বাস আমি দেখতে পাইছি, যারা হচ্ছে বিভিন্ন নাম দিয়ে হানিফ, অ্যানা, চন্দ্রা, যেই রুটে অ্যানা চলে সেই রুটটা মানে কেমন বিপজ্জনক হতে পারে আপনারা ভালো করে জানেন। সো বিষয় হচ্ছে মানে খুবই ব্যাপকভাবে বাস চলাচল করে। সো যারা আমরা ভাইকার আছি দেখা যাচ্ছে খুবই সাবধানে এই রুটে চলাচল করতে হবে। আর হ্যাঁ, আমার সাথে তো অল্পের জন্য একটু দুর্ঘটনা ঘটে যেতেই চাচ্ছিল। এক সিএনজিওয়ালা আমাকে ধাক্কা দিয়ে চলে গেছে। সো আমার ভাগ্য ভালো ছিল, স্পিড কম ছিল, তার কারণে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না বা আমার পড়েও যায়নি। সো সব মিলিয়ে মানে খুবই বিপজ্জনক রুট, মানে দেখে শুনে রাইড করতে হবে। সো আমি ভিডিও কন্টিনিউ করি, দেখা যাক কি অবস্থা। বাইক চালানো যেরকম মজা ওরকম পেন, ঠিক আছে? পয়সা থাকতে থাকতে পাছা একদম লোহা হয়ে গেছে, কি বলবো। আর বাইকের সিটে আর বসতে মন চাচ্ছে না, আর মন চাচ্ছে না, এই হলো অবস্থা। বাইক চালানো যেমন ফিল আছে সেরকম পেনও আছে, খুবই নাজেহাল। একটা এলাকায় এতগুলো তাল গাছ ধান ক্ষেতের মাঠে কখনো আপনারা দেখছেন কিনা জানি না, ঠিক আছে? এই যে অনেকগুলো অনেকগুলো তাল গাছ একসাথে। এটা হচ্ছে ভাঙ্গা পার হয়ে ফরিদপুরে যাওয়ার সময় একটা ফিলিং স্টেশন আছে এখানে। হ্যাঁ, যখন এটা ধান খেতে ভরা থাকে তখন জায়গাটা আরো সুন্দর লাগে। এটা হচ্ছে দৌলতদিয়া ফেরিঘাট, আর আমি এখন আছি একটা ফেরির উপরে। সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ফেরির ভিতরের অবস্থা এবং কি ফেরি ঘাটের বাহিরের অবস্থা। একটা ফেরিতে কতগুলো বাস ওঠানো হয়, কতগুলো মানুষ উঠে, তারপর দেখা যাচ্ছে ফেরি রওনা করে। ফেরির ইঞ্জিন কিন্তু দেখা যাচ্ছে ব্যাপক ধরনের শক্তিশালী, অনেক বেশি হর্স পাওয়ারের।
ফেরির উপরে কিছু গাছও দেখা যাচ্ছে। এটা ফেরির মাস্টার মেবি লাগিয়েছে। ওই যে একটা ফেরি চলে যাচ্ছে লোড করে, ওই তো আরেকটা চলে যাচ্ছে। মানে দেখলাম যেটা হচ্ছে বেশ কিছু ফেরি এবং কি এখানে ট্রলারও চলাচল করে। তো যেহেতু আমি বাইক নিয়ে এসেছি সেক্ষেত্রে আমাকে ফেরিতেই উঠতে হয়েছে, না হলে কিন্তু ট্রলার দিয়েও পারাপার হওয়া যাবে। সো আর এখানে একটা বিশেষত্ব দেখেন, এটা এই যে ক্লিয়ার, পানিটা হচ্ছে ক্লিয়ার, কিন্তু সামনে গেলে ঘোলা ঘোলাটা পানি দেখা যাবে। সো এতদিন দেখা যাচ্ছে সিনেমায় দেখছি, আর এখন বাস্তবে দেখা যাবে যে দুইটা পানি কি করে এক হয় না। আমি যতটুকু শুনতে পাইছি যে একটা হচ্ছে যমুনার পানি আর একটা হচ্ছে মেঘনার পানি, মানে পদ্মার মেঘনার পানি বা পদ্মার যমুনার পানি, এরকম কিছু আর কি। যাই হোক, সঠিক আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। যাই হোক, আহ, এই হচ্ছে ফেরির উপরে। আর ফেরিটা যখন এইভাবে চলতে থাকে ভালোই লাগে। আর এখানের পানিটা হচ্ছে স্বচ্ছ, দেখা যাচ্ছে নদীর ভিতরে যে চর পড়েছে সেটাও দেখা যাচ্ছে সামনের দিকে। সো এখানে যারা লোকাল আছে তাদের সময়টা খুব আনন্দেই কাটে। সো এই যে আমরা দেখা যাচ্ছে ওই পারে পরিষ্কার পানিটা রেখে চলে এসেছি, আর এখন যে পানিতে আমরা আছি সেটা হচ্ছে ঘোলাটে পানি। এটা হচ্ছে পদ্মার পানি, আর এটা অপরিষ্কার, মানে পরিষ্কার স্বচ্ছ না, এটা ঘোলাটে। আর ওই পাশে যে পানিটা ছিল একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওইটা নীল স্বচ্ছ পরিষ্কার পানি। চলতে চলতে গ্রামের সবুজ গ্রামে দেখা পেয়ে গেলাম। তো এমন একটা মানে ট্যুর ভ্রমণে বের হয়েছি, এখানে দেখা যাচ্ছে আশেপাশে অনেকগুলো সবুজ গ্রাম মানে চোখে পড়ছে, কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি। তো দেখা যাচ্ছে আমার পিছনে, হ্যাঁ পিছনে, আমার পিছনে পুরোটাই ধান ক্ষেত। ঠিক আছে, ধান ক্ষেত দেখতে একটু সবুজ, একটু অন্যরকম। এবং কি আমার ওই পাশটাও অনেক সবুজ ধান ক্ষেত। তো সবুজ ধান ক্ষেত, তার পাশে হচ্ছে আবার গাছ। এটা দেখতেই কেমন জানি একটু অন্যরকম লাগে। আর এই এক্সপিরিয়েন্স নিতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে, কারণ শহরে ইট পাথরের দেয়ালের মাঝে এই এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না। এবং কি হচ্ছে দেখা যাচ্ছে এখানে যে বাতাস, অক্সিজেন, এটার লেভেল অন্যরকম। আর হচ্ছে আমি একজন দেখা যাচ্ছে খুবই সচেতনমূলক, মানে সচেতন বাইকার, খুব ধীরে সুস্থে বাইক চালাই। তারপর দেখা যাচ্ছে আমার কাছে এই বরিশালের যে রোডটা, আমি এখন বর্তমানে ফরিদপুর পার হয়ে, ফেরি পার হয়ে ফেরির এই পারে আছি। এই পাশটাকে কি বলে আমি জানি না, আর একটু সামনে গেলেই মানিকগঞ্জ পড়বে। সো দেখা যাচ্ছে এই আমি যখন ভাঙ্গা হয়ে ফরিদপুর রোডে ঢুকি, এই লাইনের বাসগুলো তেমন একটা বিপজ্জনক ছিল না, কিন্তু বরিশালের বাসগুলা খুবই বিপজ্জনক ছিল। তারা খুবই বেপরোয়াভাবে বাস ড্রাইভ করছে। এখন সেটা ঈদের জন্য না সব সময় চালায়, আই ডোন্ট নো, আমি জানি না। যারা বরিশালে আছেন তারা ভিডিওটি দেখলে অবশ্যই জানাবেন। আর এরকম ভাবে বিপজ্জনক ভাবে বাস চালালেই অ্যাক্সিডেন্টটা হয়। ঠিক আছে, আমি আহ, তীব্র নিন্দা জানাচ্ছি যে এই বিপজ্জনক বেপরোয়াভাবে বাস চালানোর জন্য। দেখা যাচ্ছে অবশ্যই মানে আমরা যারা আছি তারা এখনই সচেতন হব। দেখা যাচ্ছে আমি বলি অ্যাক্সিডেন্ট হলে দেখা যাচ্ছে কারো পরিবারের মেইন সদস্য, যার মাধ্যমে দেখা যাচ্ছে তার পরিবারের উপার্জন, আয় রোজগার, তার পরিবারটা চলে, এরকম একটা লোক যদি নাই হয়ে যায় তাহলে পরিবারটা মেরুদণ্ডটা হারিয়ে যায়, মেরুদণ্ডই নাই হয়ে যায়। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম কত ধরনের থাকতে পারে পরিবারের
মেন থাকতে পারে, কারো ভাই থাকতে পারে, কারো হাজবেন্ড থাকতে পারে, কারো বাবা থাকতে পারে। সো অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিন্তু এইসব মানুষগুলোকে তারা হারিয়ে ফেলে। আর তাদের পরিবারের যে কি পরিস্থিতি হয়, এটা আসলেও মানে অ্যাটলিস্ট তারাই বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। তো আমরা যদি এখন থেকেই, মানে আমরা যে যে জায়গা থেকে আছি সেই জায়গা থেকেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি সচেতন হয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে এই দুর্ঘটনাগুলো একবারে নাই হয়ে যাবে। আর দেখা যাচ্ছে আমি এই বাইক নিয়ে বের হয়েছি একা। আহ, আমার কাছে আজকে রিস্কি মনে হয়েছে। সো দেখা যাচ্ছে যারা বাইক নিয়ে বের হব, অবশ্যই খুব সেফটি সহকারে ভালো একটি হেলমেট, হ্যান্ড গ্লাভস এবং কি সেফটি গার্ড সহকারে বের হওয়ার চেষ্টা করব, কারণ জীবনের মূল্যটা অনেক বেশি। হ্যাঁ, এই দেখা যাচ্ছে 2-2.5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারলে এই সেফটি গিয়ারগুলো কিনতে পারবো। এবং কি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে বাইক অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে। সো আমার গবেষণায় আমি যেটা দেখলাম, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে ওভার স্পিড, ওভারটেকিং, এই দুইটা কারণে বাইক অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। সো আমি রাস্তায় চলতে চলতে দেখলাম কিছু বাইক বেপরোয়াভাবে চলাচল করতেছে। এই বেপরোয়া চলাচল আর বেপরোয়া ওভারটেকিং এর জন্যই অ্যাক্সিডেন্ট গুলো মূলত হয়। সো এখানে আমি কি সাজেস্ট করতে পারি, আমি সাজেস্ট করতে পারি আর একটা বিষয় আপনাদেরকে একটু বলি, যে কখনো কি দেখছেন যে সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? মানে হতে পারে দুই একটা এরকম হতে পারে, কিন্তু একটা 1 বছরের সামারি টান দিলে, হ্যাঁ, গড় একটা হিসাব টান দিলে, যে ওইখানে সাইকেল চালক কতজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর 1 মাসের গড় হিসাব টান দিলে বাইকার কতজন মারা গেছে, তাহলেই বুঝতে পারবেন যে বাইকাররা ওভার স্পিডিং করে অ্যান্ড ওভারটেকিং করে, বেপরোয়াভাবে চালানোর জন্যই বাইক অ্যাক্সিডেন্ট হয় বেশি। এখন যত হাই স্পিডের বাইক বাংলাদেশে আসুক না কেন, এটা মানে বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশে দেখা যাচ্ছে কম স্পিড, কন্ট্রোল ভালো, এবং কি কন্ট্রোল ভালো, স্পিড কম, এরকম বাইকই বাংলাদেশের জন্য প্রযোজ্য। অ্যাটলিস্ট দেখা যাচ্ছে আহ, বাংলাদেশে একটা বাইক সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে চালানো উচিত, সর্বোচ্চ। এখানে আহ, যেটা নিয়ম মাফিক যে কিলোমিটারটা আছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে আমি অ্যাটলিস্ট সাজেস্ট করি 50, 60, 70 এবং কি সর্বোচ্চ গেলে 100। সো তাহলেই দেখা যাবে যে আর বেপরোয়া মানে ভাবে রিক্সি ওভারটেকিং করাই যাবে না। সো তাহলে দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট একবারে শূন্যের কোঠায় চলে আসবে। আর কেউ যদি কাউকে এসে মেরে দেয়, সেটাও আলাদা বিষয়। সে বেপরোয়া চালাচ্ছে, বাস চালকরা বেপরোয়া চালাচ্ছে, আয়া এসে মেরে দিচ্ছে। হ্যাঁ, তাদেরকে ওভার স্পিডিং কমাতে হবে। সো আমি যে রোডটায় দাঁড়িয়ে আছি, এই যে বাস যাচ্ছে মিনিমাম, এই যে বাস যাচ্ছে, এটা পাল্লাপাল্লি করে যাচ্ছে, 3টা বাস যাচ্ছে, ওই দুইটা পিছনে একটা, ওই দুইটা পারাপারি করে যাচ্ছে, ওই পারাপারি করে যাচ্ছে। হ্যাঁ, সো এই পারাপারি যদি বাদ দেয়, এই ওভারটেকিং যদি বাদ দেয়, তাহলেই আহ, আবার মানে দুর্ঘটনা এড়ানো যাবে। আর হ্যাঁ, আমাদের কর্তৃপক্ষ যারা আছে, যারা এইসব জিনিস দেখাশোনা করে, তাদেরও দুর্ঘটনা হওয়ার আগেই একটু টনক লড়ার দরকার আছে। দুর্ঘটনা হয়ে গেলেই আমাদের কর্তৃপক্ষ টনক লড়ে, তারপরে ব্যবস্থা নেয়। দুর্ঘটনা যেন না হয়, এর আগেই টনক লড়া দরকার এবং এর আগে ব্যবস্থা নেওয়া দরকার। সো আমি আর কথা বেশি না বলে আমি গ্রামের দৃশ্যটা একটু দেখাই।
হেলমেটটা সরাই ফেলি, দেখা যাচ্ছে বাতাসে আমার হেলমেট এই যে মানে এই বিলে পড়ে গেল, খালে পড়ে গেল। সো ওই পাশে একটা কৃষক ভাই ওই পাশে কাজ করতেছে। সো আমি একটু দেখাই যে মাঠে কৃষক। আমরা তো দেখা যাচ্ছে শহরে এসি এসি। এই যে ওই যে ওইখানে একটা বক আছে, হ্যাঁ, এইখানে বক। যারা বক চিনেন না অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে বক দেখে নেবেন। কারণ গ্রামের বক হচ্ছে একটা এই মানে বাংলাদেশের পাখির ভিতরে একটা ঐতিহ্য। এই যে মাঠে অনেকগুলো বক আছে। সো আমি যদি একটু দেখাই, দুইটা কৃষক এই যে এই যে কাজ করতেছে, এই এই একজন আহ, এই অপর একজন। সো এখানে কিন্তু মোটামুটি লেভেলের রোদ আছে, হ্যাঁ? কৃষক যারা তারা কিন্তু রোদে পুড়ে, ঠিক আছে, মাথার ঘাম প্রায় ফেলে তারা ফসল উপার্জন করে। আর আমরা এসিতে বসে সেই ফসলে যে ধান উৎপাদন হয় সেটা আমরা দিয়ে মজা করে ভাত খাই। সো আমরা অনেকেই খাবার অপচয় করি। খাবারটা তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। আমি নিজে একটা ভাত যদি টেবিল থেকে পড়ে যায় প্লেট থেকে, আমি উঠিয়ে খাই, খাওয়ার চেষ্টা করি, চেষ্টা করি না এবং কি খাই। সো কারণ আমি নিজে দেখা যাচ্ছে এই যে অন্নটা আছে, খাবারটা আছে, এটার মর্যাদাটা আমি মানে নিজে অনুভব করি। সো আমি রেকমেন্ড করব যারা খাবার ওয়েস্ট করেন, অপচয় করেন, তারা অবশ্যই খাবারের মূল্যটা বোঝার চেষ্টা করবেন। কারণ খাবার তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, এই মাঠে রোদ্রে পড়ে, বর্ষায় ভিজে, ঠিক আছে, পায়ের ঘাম, সরি, মাথার ঘাম পায়ে ফেলে, হ্যাঁ, এই খাবার উৎপাদন করতে হয়। এটা অনেক প্রসেসিংয়ের মাধ্যমে উৎপাদন করা হয়। সো অবশ্যই আমরা খাবারটাকে গুরুত্ব সহকারে দেখবো, খাবার অপচয় করবো না। সো এখানের মতো মানে এখানে আপাতত ভিডিও স্টপ। সো আমি সামনের দিকে যাব, দেখি আর যদি কোনো কিছু নোট করার থাকে, ভিডিও করার থাকে, অবশ্যই আমি ভিডিও করব। ওই যে ছাগল, অনেকগুলো ছাগল এখানে মানে ঘাস খাচ্ছে। সো গাইস, ফাইনালি দেখা যাচ্ছে এখন কটা বাজে, 6টা 15। 5:30টার দিকে আমি আমার আমার গন্তব্যে আমি ব্যাক করেছি উত্তরাতে। সো মানে এক কথায় বাইক যারা রাইড করে তাতে মানে কতটা প্যারাদায়ক, আনন্দ প্যারা দুইটাই। আনন্দ, আনন্দ তো আছেই, নাহলে বাইক রাইড করার কোনো আহ, ই থাকে না, কোনো কারণ থাকে না, দেখা যাচ্ছে। কিন্তু কষ্টের যে বিষয়টা, সো যেটা বলতেছিলাম, মানে বাইক লং লং ড্রাইভ করা, বাইক চালানো যে একটা কষ্টদায়ক, মানে কতটা পেন, এটা মানে শুধু যারা বাইক রাইড করে, লং এ রাইড করে, তারাই বলতে পারবে। এত ঝুঁকি নিয়ে বাইক রাইড করা, এবং কি বিশেষ করে হচ্ছে দুই হাত প্রচন্ড, যে আমার দুইটা হাত প্রচন্ড ব্যথা হয়ে গেছে, এবং কি আমার দেখা যাচ্ছে পায়ে, এবং কি আমার যে পিছনে বাম যেটা, প্রচন্ড প্রচন্ড। আমি যখন আমি দেখা যাচ্ছে আমি বলি আমার টিপটা কিভাবে শুরু করেছি। আমি আহ, উত্তরা থেকে সদরঘাটে যাই, সদরঘাট যাই, সদরঘাট লঞ্চ থেকে আমি বরিশাল যাই। আর কথা হচ্ছে আমি যখন আসি, আমি ডিটেলসে বলতেছি, আমি যখন দেখা যাচ্ছে এই
সাভার হয়ে সাভার হয়ে উত্তরায় সাভার বিরুলিয়া হয়ে উত্তরায় ব্যাক করি, তখন দেখা যাচ্ছে আমি যখন সাভারে পৌঁছাই তখন আমি আর সিটে বসতে পারতেছিলাম না, এত পেন। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে ওইদিকে ফরিদপুর রাজবাড়ি দৌলতদিয়া ফেরিঘাট, যখন ফরিদপুর রাজবাড়ি ওইদিকে চলে আসি তখন দেখা যাচ্ছে বাইকে আমি সিটে বসতে পারতেছিলাম না, খুব ব্যথা করতেছে। তারপর দেখা যাচ্ছে আমি ছোট ছোট ব্রেক নিয়ে তারপরে আসি। মানে এ, দেখা যাচ্ছে গতকালকে রাত্রে আমি রাত্রে 2টার দিকে এখান থেকে আমি সদরঘাটে যাই। সদরঘাটের দিকে গিয়ে ওইখানে ঘোরাঘুরি করে আমি দেখা যাচ্ছে লঞ্চে উঠি। সেই লঞ্চ 9টার পর ছাড়ে, 9টার পর ছাড়ে। সো আমি সব ভিডিও কমপ্লিট করে আমি 2টার পর ঘুমাইতে যাই। সো আমার এক আন্টি বলছিল যে লঞ্চের জার্নি খুবই আরামদায়ক। তাই বিশ্বাস করেন, দেখা যাচ্ছে বড় একটা লঞ্চ, এর যে ইঞ্জিনের যে সাউন্ড, মানে পুরো লঞ্চ ভাইব্রেশন করে। এই ভাইব্রেশনের ভিতরে মানুষের কিভাবে ঘুম আসে এটা আমি অ্যাটলিস্ট জানি না, আমার ঘুমাইতে অনেক কষ্ট হয়েছে। সো সো যেটা বলতেছিলাম, মানে এই শব্দের ভিতরে কি করে ঘুম আসে আমি জানি না। সো আমার ঘুমাইতে খুব কষ্ট হয়েছে। তারপর দেখা যাচ্ছে ঘুম আসছে, বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই। সকাল 5টার দিকে একবার উঠছি, 6টায় একবার উঠছি, আর 7টায় তো লঞ্চের যারা কর্মচারী আছে ওরাই ডেকে দিল যে বড় ভাই, লঞ্চ পুরা খালি হয়ে গেছে, নেমে নেমে যান। আমি জানি যে 10টা পর্যন্ত ঘুমাইলেও, তো 12টা পর্যন্ত ঘুমাইলেও কিছু বলবে না, এটা যায়, বরিশাল লঞ্চ এরকম হয়। সো এখন কথা হচ্ছে আমার ঢাকা ব্যাক করতে হবে, এই জন্য আমি 5টা 6টা অ্যালার্ম দিয়ে রাখছিলাম। 6টা বাজে আমি দেখা যাচ্ছে 5টা 6টা 5টা বাজে যখন উঠলাম তখন দেখি অন্ধকার। 5টার দিকে লঞ্চ ঘাটে বেরিয়েছে, তখন দেখি অন্ধকার, এই জন্য আর আমি বের হইনি, বললাম যে একটু ঘুমিয়ে নিই। তারপর 7টা বাজে আমি উঠে সবকিছু ই করে দেখি সব ঘুমিয়ে গেছে, জাস্ট নিচে 2টা ছেলে শুয়ে আছিল। সব, যত বাইক ছিল যত মানুষ ছিল সব চলে গেছে। তারপর আমি রেডি হয়ে টিকিট দিয়ে আমি বের হয়ে যাই, দেন রাস্তায় আস্তে আস্তে অনেক কিছুই শেয়ার করি, অনেক কিছুই দেখি, যে মানে প্রাকৃতিক দৃশ্য। তারপর দেখা যাচ্ছে বাইক রাইড নিয়ে আমার যেটা মন্তব্য, বরিশাল রোডটা খুবই বিপজ্জনক, ডেঞ্জারাস। যারা রাতের বেলা তো সম্ভবই না এই রোডে যাওয়া, ডেফিনেটলি আমি সাজেস্ট করবো না। আমি সামনে দিনের বেলায় একটা গর্ত পড়ে গেছিল, জাস্ট অল্পের জন্য বেঁচে গেছি। তারপর দেখা যাচ্ছে একটা সিএনজি আমাকে ধাক্কা দিয়ে গেছিল, কিন্তু আমার মানে হ্যান্ডেলে আসলে একটা ধাক্কা দিয়েছিল, তেমন কিছু হয় নাই। আমি তাকে আবার আটকায় ওয়ার্নিংও দিছি যে আপনারা যদি একটু দেখে না চালান একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হতো। তো যাই হোক, মানে রাত্রেবেলা আমি সাজেস্ট করি না। আর দিনের বেলা যদি কেউ চান অবশ্যই ধীরে সুস্থে দেখে শুনে সেফটি মেনটেন করে। সো ওভারঅল মানে, আর দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে উত্তরা থেকে সদরঘাট টার্মিনাল, টার্মিনাল থেকে বরিশাল, বরিশাল থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে রাজবাড়ী, রাজবাড়ী থেকে দেখা যাচ্ছে ফেরি দৌলতদিয়া ফেরি হয়ে সাভার, মানিকগঞ্জ, সাভার হয়ে আমি উত্তরা ব্যাক করি। তার মানে দেখা যাচ্ছে আমার হিসাব করে দেখেন মোটামুটি কত কিলোমিটার রাইড করা হয়েছে। তো
একদিনেই সব কিছু করা হলো আর কি। দেখা যাচ্ছে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, ওভারঅল দেখা যাচ্ছে যতটুকু চেষ্টা করেছি আহ, দেখানোর, যতটুকু চেষ্টা করেছি দেখানোর, এবং কি আমি লঞ্চের প্রত্যেকটা জিনিসের ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আর হচ্ছে নতুন মানে ব্লগিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে আমি মানে কন্টিনিউ অবশ্যই করা দরকার, কিন্তু কাজের চাপে অনেক সময় করা হয় না। সো ট্রাই করব কন্টিনিউ করার জন্য। সো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন, যদি একটু হলেও ইনফরমেটিভ লাগে, অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। সো দেখি আমিও কন্টিনিউ করার চেষ্টা করবো, কন্টিনিউ করলেই হবে। সো আজকের মতো অনেক টায়ার্ড, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।